पूरे बॉर्डर पे फायरिंग हो रही है अभी। ये देखो कैसे गोलियां जा रही हैं। जहां तक ड्रोन का सवाल है, ड्रोन पाकिस्तान थोड़ा सा एक खौफ में रहता है कि कोई ऐसी कार्रवाई ना हो। तो ये जो ड्रोन्स अभी हमने देखे हैं, ये बहुत छोटे ड्रोन्स हैं, ये लाइट ऑन करके आते हैं, ये बहुत हाइट पे नहीं जाते हैं और ये बहुत ही कम देखे गए। দেশের অধিকাংশ মানুষ যেটার আশায় বসে আছে অচিরেই খুব তাড়াতাড়ি কি সেটা আমরা দেখতে পাবো। অপারেশন সিঁদুর পার্ট 2। অপারেশন সিঁদুর আপনারা দেখেছিলেন, জেনেছিলেন, এবং আমরা এটা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছিলাম যে অপারেশন সিঁদুর কেন এত তাড়াতাড়ি শেষ করা হলো। আরো 2 দিন চালানোর কথা ছিল, যেখানে পাকিস্তানকে আমরা দেখেছিলাম হাঁটু গেড়ে বসে পড়েছিল। আমেরিকার হাতে পায়ে ধরে কোন রকমে ভারতের সঙ্গে যুদ্ধটা বন্ধ করলো। 9-10টা এয়ারফিল্ড ধ্বংস হয়ে গেল। তার আগে ভারতের সেনার অপারেশনে প্রায় 9টা জঙ্গিদের ঘাঁটি ধ্বংস হয়ে গেল। আর 2 দিন এই অভিযান চললে পাকিস্তান ধ্বংস হয়ে যেত। কিন্তু অপারেশন সিঁদুর সে সময়ই আমেরিকার আগ্রহে বন্ধ হয়েছিল, আপনারা জানেন, আলোচনার টেবিলে আমরা গিয়েছিলাম। এবার কি অপারেশন সিঁদুর পার্ট 2 খুব তাড়াতাড়ি দেখতে চলেছে? তেমনটাই কিন্তু এবার আশঙ্কা করা হচ্ছে বা আমাদের তরফ থেকে আশা করা হচ্ছে। রবিবারে আমরা দেখলাম যে পাকিস্তানের ড্রোন দেখা গেল জম্মু কাশ্মীরের আকাশে। রাজৌরি সেক্টরে দেখতে পেলাম, নৌসেরা সেক্টরে দেখতে পেলাম রবিবার, এবং তারপরে সোমবারও দেখতে পেলাম। এবং এই 2 দিনের পর আমাদের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কড়া সতর্কবার্তা দিলেন পাকিস্তানকে, এবং পাকিস্তানের সেনার সঙ্গে কথা বলা হলো যে এই রকমের কোন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের ড্রোন ভারতে ঢুকে পড়ছে এরকম কিন্তু মানা হবে না। গুলি চালানোও হলো। এবং তারপর দেখলাম আমরা জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই সতর্কবার্তার পরেও আবার মঙ্গলবার সন্ধ্যায় রাজৌরি সেক্টর, দুঙ্গালা, নাবলা এলাকার কাছে একাধিক ড্রোন উঠতে দেখা গেল। নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা এসওপি বলা হয়, সেটা মেনে সেনা জওয়ানরা গুলি চালাতে শুরু করেন। এবং এই ড্রোনগুলোর গতিবিধি ঘিরে মুহূর্তের মধ্যে সীমান্ত এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে। ঠিক কিভাবে ড্রোন এলো এবং ভারতীয় সেনা তার প্রত্যুত্তর দিল, এক ঝলক দেখুন আপনারা। पूरे बॉर्डर पे फायरिंग हो रही है अभी। ये देखो कैसे गोलियां जा रही हैं। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করেছিলেন, পরিষ্কার বলেছিলেন এই ড্রোন উড়ে আসছে, এগুলো কিন্তু একেবারেই বরদাস্ত করা হবে না। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি বলেছিলেন পাকিস্তানকে, যেটা বলার পরেও আবার আমরা মঙ্গলবারে রাতের দিকে আমরা দেখলাম পাকিস্তানের ড্রোন উড়ে এলো। ঠিক কি বলেছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, দেখুন আপনারা। जहां तक ड्रोन का सवाल है, ड्रोन ये आपको देखना है ये कौन सा वक्त है। ये वक्त जो है हमारा 15 जनवरी और 26 जनवरी के काफी पास का वक्त है। इस वक्त जो होता है आप देखेंगे कि पाकिस्तान थोड़ा सा एक खौफ में रहता है कि कोई ऐसी कार्रवाई ना हो। तो ये जो ड्रोन्स अभी हमने देखे हैं, ये बहुत छोटे ड्रोन्स हैं, ये लाइट ऑन करके आते हैं, ये बहुत हाइट पे नहीं जाते हैं और ये बहुत ही कम देखे गए हैं। जैसे 10 के आसपास तकरीबन 6 से 7 देखे गए थे, 11 और 12 तारीख को 2 से 3 देखे गए हैं। तो ये जो ड्रोन थे, ये मैं समझता हूं कि डिफेंसिव ड्रोन थे, जो कि ये ऊपर आके देखना चाहते हैं कि हमारे अगेंस्ट कोई कार्रवाई तो नहीं हो रही है। मैं ये मना नहीं कर रहा हूं, हो सकता है कि वो ये भी देखना चाहें कि कोई कहीं गैप तो नहीं है, इंडियन आर्मी में कोई ढिलाई तो नहीं है, कोई गैप हो जहां से वो टेररिस्ट वहां से भेज सके। तो मेरे ख्याल से उनको उसका नेगेटिव जवाब भी मिला होगा, उन्होंने देखा होगा कि आज की तारीख पे कोई ऐसी जगह नहीं है, कोई ऐसे गैप्स नहीं जहां से वो भेज सकें। लेकिन ये जरूर है, आज जो हमारी डीजीएमओ स्टॉक हुई है, उस स्टॉक में इसके बारे में जिक्र किया गया है और उनको बताया गया है कि ये हमें मंजूर नहीं है और कृपया करके इस पे लगाम लगाइए। ये उनको ये बता दिया गया है। आपने दूसरा सवाल पूछा है जो एक सब्जेक्ट इन इटसेल्फ है कि नैरेटिव मैनेजमेंट सिस्टम, नैरेटिव मैनेजमेंट सिस्टम और कॉग्निटिव, ये कितनी जरूरत है और समय की मांग है। सबसे पहले तो मैं ये बताना चाहूंगा, ऑपरेशन सिंदूर जो है, ऑपरेशन सिंदूर से हमने बहुत लेसन सीखे, लेकिन हम उसके पहले भी बहुत तैयारी कर चुके थे। उदाहरण के तौर पे हमने ये सीखा कि जो भी आप खबर देते हैं उसकी क्रेडिबिलिटी होनी चाहिए, क्योंकि लंबे समय में आपकी क्रेडिबिलिटी होना बहुत जरूरी है। आप जो भी खबर देते हैं उसमें कंसिस्टेंसी होनी चाहिए। तीसरी चीज ये होनी चाहिए कि किसी भी नैरेटिव मैनेजमेंट डोमेन में या कॉग्निटिव डोमेन में
वैक्यूम नहीं होना चाहिए। अगर वैक्यूम नहीं होगा तो अगर वैक्यूम होगा सॉरी तो नेगेटिव न्यूज बहुत फास्ट मूव करती है। चौथी चीज क्या है कि आप नेगेटिव न्यूज को कितना तूल देते हैं। आपने ये देखना है कि कितनी नेगेटिव न्यूज नहीं आई थी। उदाहरण के तौर पे मैं आपको बताना चाहता हूं कि जब से 22 अप्रैल के बाद से जितने भी हमारे ट्विटर हैंडल थे इंडियन आर्मी के, वो सारे ट्विटर हैंडल जो वेस्टर्न फ्रंट को फेस कर रहे थे वो बंद कर दिए गए थे, ताकि कोई ऐसा ना करे कि वेस्टर्न कमांड ने ये बोला है और जब तक हम वेस्टर्न कमांड से चेक करें तब तक वो न्यूज सब जगह जा चुकी है। तो जो सिंगल सोर्स ऑफ ट्रुथ था, वो सिंगल सोर्स ऑफ ट्रुथ हमने सिर्फ एडीजी स्ट्रैटकॉम रखा था। इसीलिए आप देखेंगे कि हम लोगों की क्रेडिबिलिटी बहुत हाई थी। दूसरी चीज ये है, हमने इन्फो ऑप्स ग्रुप्स और इन्फो ऑप्स डेस्क बनाए हुए हैं जो कोर हेडक्वार्टर तक पहुंच चुके हैं, और ये जो है कार्रवाई करते हैं इस प्रकार की कि जहां भी कोई इंफॉर्मेशन है वो सही जगह से सही वक्त पर पहुंचे। सबसे बड़ी बात आती है साइकोलॉजिकल डिफेंस की। साइकोलॉजिकल डिफेंस क्यों? मेरे पास आज की तारीख पे वेटरन्स को मिला के, उनके डिपेंडेंट्स को मिला के 1.3 करोड़ पॉपुलेशन है, यानी 1% पॉपुलेशन तो मेरे पास, जिसको मुझे डायरेक्टली रीच करना है। अगर इस पॉपुलेशन को रीच करना है तो मुझे जरूरी है टू हैव अ साइकोलॉजिकल डिफेंस डिवीजन, और इस चीज को मद्देनजर रखते हुए हमने ट्रायल बेसिस पे एक साइकोलॉजिकल डिफेंस डिवीजन बनाई जो कि 24/7 इसको मॉनिटर करती रहती है। क्यों? क्योंकि किसी भी देश में, आप ये ऐसा नहीं है कि सिर्फ पाकिस्तान से उभर के चीजें आ रही हैं, हो सकता है टर्की से उभर के आए, हो सकता है और किसी और देश से भी उभर के आए, तो चूंकि उनके टाइमिंग्स अलग है इसलिए 24 घंटे इसको नजर रखनी पड़ती है और उस पर हम कार्रवाई करते हैं। इसमें चूंकि होल ऑफ नेशन अप्रोच होता है, तो जैसे आपको पता है कि एक सेंट्रल सेल बनाया गया था जिसमें हर मिनिस्ट्री के लोग बैठे हुए थे और फेक न्यूज को वो काउंटर कर रहे थे और करेक्ट न्यूज देने की कोशिश कर रहे थे। उसके अलावा अब सिंदूर के टाइम पर हमने डीआईबी के साथ और मैती के साथ मिलके बहुत सारे यूआरएल्स, यूट्यूब चैनल्स और ट्विटर हैंडल्स को ब्लॉक किया था, क्योंकि वो उस टाइम हमारी नेशनल नेसेसिटी थी। और ऑफ कोर्स फेक न्यूज के ऊपर फेक स्टैंपिंग तो हम खुद ही उसी वक्त लगाते थे जैसे हमको पता लगता है। तो मैं आपको यही कहना चाहूंगा, हमारी तैयारी बहुत थी, और अगर आप उस ट्वीट को देखें जिसको हम बोलते हैं जस्टिस सर्व्ड ऑपरेशन सिंदूर, आज की तारीख पे वो 23 मिलियन हिट्स ले चुका है। রবিবার আমরা দেখলাম, রবিবার সন্ধ্যায় সাম্বা, রাজৌরি, পুঞ্চ এলাকার আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানের অন্তত 5 থেকে 6টা ড্রোন। রাজৌরি এলাকার নওসেরা এলাকার এই গানিয়া কালসিয়ান গ্রামে ড্রোন দেখা যেতেই কালবিলম্ব না করে গুলিবর্ষণ শুরু করেছিল ভারতীয় সেনা। 5টা দৌড়, তারপরেই ভারতের আকাশ সীমা থেকে চম্পট দেয়। 3 দিনের মধ্যে আমরা প্রায় 3 বার এই রকমের ড্রোন অনুপ্রবেশের ঘটনা দেখলাম। এর মধ্যে 2 বার ভারতীয় সেনা গুলিও চালালো। সেনা এবং গোয়েন্দারা মনে করছেন বেশ কয়েকটা ঘটনা ঘটতে পারে। এক, সামনে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই জানুয়ারি ঘটনাগুলো আছে, ভারতের সেনা কতটা প্রস্তুত সেটা দেখার জন্য। 2, প্রচন্ড ঠান্ডা পড়েছে, শীতে বরফ পড়ছে এবং এই বরফ পড়ার সুযোগ নিয়ে পাকিস্তান তাদের জঙ্গিরা কাশ্মীরের বিভিন্ন সেক্টরে ঢুকিয়ে দেয়। তাই এই জঙ্গিদের ঢোকাতে কিরকম প্রস্তুতি ভারতীয় সেনা রয়েছে সেটা দেখার জন্য ড্রোন পাঠানো হয়েছে। 3, মাদক বা অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে। এখন আপনারা জানেন জঙ্গিরা এখন আর অস্ত্র নিয়ে আসে না, জঙ্গিরা আগে ঢুকে পড়ে, তারপর তাদেরকে নির্দিষ্ট জায়গায় ড্রোনের মাধ্যমে অস্ত্র পৌঁছে দেওয়া হয়। কারণ আমরা শুক্রবারও দেখেছিলাম যে ড্রোন এসে অস্ত্র ফেলেছিল, যদিও ভারতীয় সেনা সতর্ক থাকায় সেটা সফলতা লাভ করেনি। উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিক সম্মেলন করলেন, 48 ঘন্টার মধ্যে কাটলো না রাজৌরির আকাশে, নওশেরার আকাশে দ্বিতীয়বার ড্রোন দেখা গেল। শুক্রবার পাকিস্তানের ড্রোনে করে 2টা পিস্তল, 3টে কার্তুজ, 16টা বুলেট, গ্রেনেড ভারতীয় ভূখণ্ডে ফেলা হয়েছে বলে এমনটা সন্দেহ ছিল। এবং 15ই জানুয়ারি ভারতের সেনা দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দুটো দিনে প্রতিবার পাকিস্তান জঙ্গি হামলার মতন কিছু একটা করানোর চেষ্টা করে। সেরকম ঘটনা এবার ঘটানোর চেষ্টা হলেও যে অপারেশন সিঁদুর পার্ট 2 শুরু হয়ে যাবে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। বা এই যে জঙ্গিদের ঢোকাচ্ছে, ভারতের সেনাদের প্রস্তুতি কেমন এমনটা দেখার জন্য এই ড্রোন ব্যবহার হতে পারে। এই রহস্যময় ড্রোন নিয়ে কিন্তু পাকিস্তানকে সতর্ক করা হয়েছে। এবারও পাকিস্তান কিন্তু জেচে যুদ্ধটা চাইছে, জেচে যুদ্ধটা চাইছে পাকিস্তান। কারণ সীমান্তে ভারতের মধ্যে কোন রকম কোনো ঘটনা ঘটলেই অপারেশন সিঁদুর পার্ট 2 শুরু হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আবার এই লাদাখের সাক্স গ্রামে চীন এবং পাকিস্তানের কার্যকলাপ অবৈধ, 2 দেশকেই নিশানা করে কড়া বার্তা দিয়েছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। লাদাখের এই সিয়াচেন হিমালয়ের পূর্ব প্রান্তের এই সাক্স গ্রাম উপত্যকায় দীর্ঘদিন ধরে পরিকাঠামো তৈরি করছে চীন।
এই বিষয়টা নিয়ে আপত্তি করছে নয়াদিল্লি, কারণ লাদাখের এই সাক্সগ্রাম উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ। পরিষ্কার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে দুই পড়শি দেশ পাকিস্তান এবং চীনের এই কার্যকলাপ বন্ধ করতে হবে, না হলে ভারত কিন্তু ব্যবস্থা নেবে। 1963 সালের চীন এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি অনুসারে ওই জায়গা তাদের বলে দাবি করছে বেজিং। এটা বরাবরই চীনের একটা রূপ। একদিকে দিল্লিতে এসে আমাদের সঙ্গে হাত মিলিয়ে চুক্তি করছে, অন্যদিকে সীমান্তে জমি দখলের চেষ্টা করছে চীন। ফলে বুঝতেই পারছেন প্রতিবেশীদের অবস্থা যদি এরকম হয় তাহলে দেশকে সীমান্তে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু এখন উপগ্রহ চিত্র মারফত পরিষ্কার এই সমস্ত নড়াচড়া পাকিস্তান বা এই মিলিটেন্টস বলুন বা সেনা বলুন প্রত্যেকের নড়াচড়া উপগ্রহ চিত্রে দেখা যায়। ফলে ভারত এবারে আরো সতর্ক আছে। কার্গিলের মতন কোনো ঘটনা যে এবার ঘটবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে এই ধরনের ঘটনা কোনো কিছু ঘটলেও যে অপারেশন সিঁদুর পার্ট 2 শুরু হবে সেটাও ভারতীয় সেনার তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ফলে আমাদের মনে হচ্ছে অন্তত জানুয়ারি 26শে জানুয়ারির আগেই না আবার একটা অপারেশন সিঁদুর পার্ট 2 আমরা দেখতে পাই। কি বলেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আশা করব এবার যদি অপারেশন সিঁদুর পার্ট 2 শুরু হয় তাহলে গতবার ভারত সরকার যেটা করেনি, ভারতের সেনাবাহিনী যেটা করেনি, সেইগুলো যেন অন্তত এবার পাকিস্তানের সঙ্গে করা হয়। এক, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারত নিজের দখলে আনবে, এবং দুই, পাকিস্তানের মধ্যে যারা নিজেদের স্বাধীনতা আন্দোলন লড়ছে তাদেরকে তারা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করবে, বিশেষ করে বালুচিস্তান। এই দুটো জিনিস কিন্তু এবার ভারতকে করতে হবে। পাকিস্তানকে একেবারে আরো খণ্ড করে, যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে দেওয়া হয়েছিল সেভাবে পাকিস্তানকে আরো খণ্ড করে পাকিস্তানের অওকাত বুঝিয়ে দিতে হবে। সেদিকেই আমরা তাকিয়ে আছি। কি বলেন আপনারা? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার ভারতের সীমান্তে কি হচ্ছে এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।